আচ্ছা, হাসান জাহাঙ্গীর ভাই, আপনি উমরা হজে গিয়ে ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সাথে দীর্ঘদিন থাকলেন। তো এবার উনি নির্বাচন করলেন না কেন, এই বিষয়ে কিছু জানেন? কাঞ্চন ভাইয়ের সাথে আমি বেশ কয়েকদিন ছিলাম একসাথে মিডিল ইস্টে। আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি কেন নির্বাচন করছেন না। উনি আসলে সরলসোজা মানুষ এবং সত্য কথা বলেন। উনি বলল, হাসান দেখো, আমি 2 বছরের জন্য মনে হলো যে শিল্পীদের পাশে দাঁড়ায়। আমি 2 বছরের জন্য এসেছি, শিল্পীরা আমাকে ভোট দিয়েছে, আমি পাশ করেছি। আমি চেষ্টা করেছি শিল্পী সমিতির জন্য কিছু করতে, কিন্তু পারি নাই। যেমন এটা নিয়ে ইউটিউবাররা অনেকভাবে গসিপিং করেছে যে ইলিয়াস কাঞ্চন কী বলেছে। 1 নম্বর, উনি বলেছে তাকে কাজ করতে দেওয়া হয় নাই। এইটাতে এখনকার দুই প্যানেলের 2 রকম মন্তব্য আসছে। আমি প্রশ্নটা করছিলাম যে কাঞ্চন ভাই এটা কেন বললেন। কাঞ্চন বলল, হাসান দেখো যে 21 জন পাশ করেছে, 10 জনই আসে নাই। আর একটা প্যানেলের দিয়ে আমি কিভাবে সমিতির উন্নয়ন করব? একে ডাকলে ও আসে না, ওকে ডাকলে ও আসে না। আমি সভাপতি হয়ে কাজ করব কাকে নিয়ে? শিল্পীদের স্বার্থে আমি কি করতে পারবো পিকনিক ছাড়া? এই যে উনি বলেছে কাজ করতে দেয়নি, এটা অনেকে অনেক কিছু বানিয়েছে। যেমন ডিপজল ভাই এবং রুবেল ভাই এ ব্যাপারে মন্তব্য করেছেন, এই বিষয়গুলো কি আপনি লক্ষ্য করেছেন? না, এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমি এই বিষয়ে কথা বলেছি। এক, যে কাজ করতে দেয় নাই বলতে এইটাকে বোঝাইছে যে নিপুণ তাকে দেয় নাই, বা ওরা তাকে আসে নাই, বা স্পেসিফিক অন্য প্যানেল যারা পাশ করছে ওরা আসে না, এটা না। এই কারণে সে কাজ করতে পারেনি। দ্বিতীয় একটা মন্তব্য করা হয়েছে যে কোনো এক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের রিকোয়েস্টে সে নির্বাচন করেছে। এইটাও আমি প্রশ্ন করেছিলাম, কে এমন লোক যে যার কথায় উনি নির্বাচন করেছেন এবং তার নামটি বলেননি? তাই বললাম যে কাঞ্চন ভাই এইটা কেন বললেন? হাসান দেখো, তাই কোনো এক রিপোর্টারের কাছে বা ইউটিউবারের কাছে বলছিল যে একজনের একটা ফোন কলে বা একজনের রিকোয়েস্ট সে নির্বাচন করেছে তার কথা রাখতে চেয়ে। এই কথাটার উত্তর সে আমাকে দিয়েছে। সে বললো যে মনে করো যে আমি আমার একজনকে খুব পছন্দ করি, সে আমাকে স্নেহ করে, আমি তাকে ভালোবাসি। কোনো একটা কারণে সে আমাকে কখনো এমনও একটা রিকোয়েস্ট করলো যে তুমি ইলেকশনটা করো শিল্পীদের স্বার্থে। তার প্রতি সম্মান বোধ থেকেই আমি নির্বাচনটা করা। আমার নিজের ধরে রাখো 50%, আর তার কথাতে মনে হলো আচ্ছা ঠিক আছে, শিল্পীদের স্বার্থে তো বলছে, আমার স্বার্থে বা তার স্বার্থে তো বলে নাই। সেই নামটি সে বলে নাই, সেটা শিল্পী সমিতির অনেকেই জানেন। এইটা কি আমি বলে অন্যায় করলাম? কাঞ্চন ভাইয়ের কথা ছিল সত্য কথা বলে কি আমি অন্যায় করলাম? আমি তো অন্যায় করিনি। উনি আমাকে রিকোয়েস্ট করেছে, আমি তার রিকোয়েস্ট রেখেছি, কারণ আমি তার সম্মান করি, সে আমাকে ভালোবাসে, স্নেহ করে। এটা কি অন্যায়? এইটাকে অনেকে অনেক বললো যে একজন সম্মানিত লোক না হলে ইলিয়াস কাঞ্চনের মতো একজন সুপারস্টার তার কথা রাখা কথা না। এবং সে তাকে বললো যে আমি তাকে যথেষ্ট সম্মান করি, আমার চোখে সে একটু ভালো মানুষ, আমাকে সে ভালো জানে, স্নেহ করে, ভালোবাসে। এই ভালো লাগা থেকেই তার কথাটা রাখা। আর আমার নিজের ইচ্ছা ছিল, বললো যে আমার ছেলেও বলছে বাবা করো, আমার ফ্যামিলি বলছে করো, শিল্পীরা বলছে করো। আমি তো 50-60% এমনি করতাম, আর ওনার কথায় আমি 40%। তো অন্যায় কি? তো এটা তার নাম বলার তো কিছু নেই, অনেকেই জানে। এই হচ্ছে বিষয়টা। দ্বিতীয় হচ্ছে, রুবেল ভাই একটা ইউটিউবে বলেছে যে কাঞ্চন ভাই নাকি তাকে কান ধরে নিয়ে আসলে চলে আসতো, বলতো যে ভাইয়া আমি আসছি। কাঞ্চন ভাই তাকে ফোন দেয় নাই এবং শিল্পী সমিতি তাকে আসতে বলে না ওইসব যখন মিটিংয়ে হয় ইভেন। তো আমি কাঞ্চন ভাইয়ের উপরে খুব প্রকাশ করলাম যে আপনি রুবেল ভাই কেন ডাকলেন না? সে তো স্টার ফিল্মের 10 জন নায়কের মধ্যে তো রুবেল ভাইয়ের একটা বিশাল জায়গা, সে তো সুপারস্টার। তখন উনি একটু হাসলো, বললো যে হাসান মিথ্যা কথা কেন বলবো? রুবেলকে কি আমি পছন্দ করি না? ও আমরা একসাথে না। আমি হয়তো সিনিয়র, সে জুনিয়র, কিন্তু রুবেলের একটা জায়গা আছে। আর সে শিল্পী সমিতির সদস্য। আমি তাকে বেশ কয়েকবার ফোন দিয়েছি, সে ফোনটা পিক করে নেয়। তারপরে শিল্পী সমিতি থেকে আবার কাকে দিয়ে জানি ফোন দিয়েছে, সে ফোনটা রিসিভ করে নেয়। তো এখন রিসিভ যদি না করে, আমরা দেখা গেল যে মিটিংয়ে বসে 3 মাস 4 মাস পরে আমরা আসার পরে ফোনটা দিলাম, ধরলো না। আমি আমার কাজে ব্যস্ত হয়ে যাই, সবাই সবার কাজে ব্যস্ত হয়ে যায়। আমি যে ফোন দিয়েছি সেটা প্রমাণ আছে।
এখন রুবেল যদি বলে যে আমাকে ফোন দেয় নাই বা আমাকে কান ধরে নিয়ে গেলে আমি যেতাম, এটা আমাকে যেমন ও ভালোবাসে, আমি তাকে ভালোবাসি, স্নেহ করি, পারস ভাইকে আমি সম্মান করি, তার বড় ভাইকে। তো এই জায়গাটা রুবেল এটা বলেছে, আমি তো প্রতিবাদ করতে পারি না। হয়তো তার কাছে খারাপ লেগেছে, এই জন্য প্রতিবাদ করেছে, কিন্তু আমি তাকে ফোন করেছিলাম, সে রিসিভ করে না। তাহলে আমি আরেকটা অ্যান্সার পেয়ে গেলাম রুবেল ভাইয়ের কথা। আরেকটা ভিডিও একজন দেখালো যে ডিপজল ভাই বলেছে যে এটা কাঞ্চন ভাই এটা কি একটা কথা, আমি এটা পুরোটা দেখি নাই, ওখানে কথা উঠছিল যে ডিপজল ভাই ওই রকম বলেছে। তো ডিপজল ভাইয়ের কথাটা শুনে আমি বললাম যে ডিপজল ভাই এই ধরনের মন্তব্য করছে, আপনারা এক দুজনে বললো ওই দেশেই, আপনি কোনো মন্তব্য করবেন না? বলুন না। কেন করবেন না? উনি বললো, হাসান কেন করব না, এক নাম্বার কথা হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডিপজল একটা ফ্যাক্টর। আমি সুপারস্টার ইলিয়াস কাঞ্চন, ঠিক আছে, আমার অবদান আছে, বাট ডিপজল যেভাবে ওতপ্রোতভাবে জড়িত, সে প্রডিউসার, সে ডিরেক্টর, সে শিল্পী সমিতিতে হেল্প করছে, শিল্পীদের পাশে দাঁড়াচ্ছে, প্রযোজকদের পাশে আছে, সে রাইটারের পাশে আছে, দুস্থ শিল্পীর পাশে আছে। আমি তো এইভাবে আমি মানে সবার ও যেভাবে হেল্প করে আমি তো করতে পারছি না। এখন ডিপজল ইলেকশন করছে, আমি তো আর ইলেকশন করছি না, করবো না, না করে দিয়েছি। দেখুন ডিপজলে যদি কেউ এটা বলে থাকে সেটা শুনে হয়তো সে বলছে, কিন্তু ডিপজল যদি আমার সাথে কথা বলতো আমি খুশি হতাম, আমি বলতাম যে আমি আসলে এইরকম কিছু বলি নাই বা আমার এই ধরনের কোনো প্ল্যান নাই। কারণ যেখানে আমি নিজেই ইলেকশন করছি না সেখানে কেন আমি এইরকম বলবো বা আমাকে নিয়ে কেন সমালোচিত হবে? কারণ আমি 2 বছর ছিলাম। আরেকটা কথা উনি ক্লিয়ার করলো এবং আমাকে বলল যে ডিপজল সাহেব হয়তো জানে না, আমি যখন এইবার শিল্পী সমিতির থেকে আমাদের শেষ মিটিং হয়ে গেল, যারা নতুন সদস্য হয়েছে, যারা হওয়ার সম্ভাবনা ছিল 5টা ছবি কি যে নিয়ম অনুযায়ী, তাদেরকে আমি করিয়েছি। আরও 10-15 জনের একটা লিস্ট ছিল, আমি ওগুলো দেই নাই। কেন দেই নাই? আমি বলছি ওদের যোগ্যতা আসে না, আমি হোল্ড করে রেখেছি। এটা কিন্তু কাঞ্চন ভাইয়ের কথা, যেটা হয়তো ডিপজল জানে না। এই কথাটা আমি তোমাকে বলছি, তুমি যেহেতু আমার সাথে আছো। সেকেন্ড হচ্ছে কিছু শিল্পীকে তারা বাদ দিয়েছে, যেমন শ্রাবণ নামে, নীরব, এরকম কয়েকটা শিল্পী নামে ডিপজল ভাই বললো যে ওদের একটা লিস্ট আমি করে দিছি, যে ওদের বাদ দেওয়া হয়েছে কেন, ওদের আবার শিল্পী হিসেবে তাদের প্রত্যাবর্তন করা হোক, নিয়ে আসা হোক। এটাও নিপনকে সে বলছে, উনি কি বলছে, হ্যাঁ ভাই আমি দেখছি। তাহলে 2টা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম যে অতিরিক্ত যে শিল্পীগুলা পরবর্তীতে হয়েছে, এখন যে সদস্য হলো, পরবর্তী কে হয়েছে কাঞ্চন ভাই জানে না, কিন্তু কাঞ্চন ভাই যেখানে হোল্ড করিয়েছে এর পরে হয়েছে কিনা এটা দেখলে কাঞ্চন ভাই বলতে পারবো। আমি তো জানি না এরপরে তারা, এরপরে রিয়াজ সাহেব ছিল, তাকে হয়তো ডাকায় না তারা করতে পারে, বাট আই ডোন্ট নো, আমি জানি না কাকে করিয়েছে। তাহলে ক্লিয়ার আরেকটা জিনিস পেলাম। দ্বিতীয় হলে সে একটা লিস্টও দিয়েছে, যাদের বাদ দেওয়া লিস্ট করেছিল যে না এদের বাদ দিও না, ওরা তো আমার লোক সিনেমা করছে, নীরব করছে, শ্রাবণ ছিল এটা করছে, করছে, ও করছে, ওরা বাদ দিও না, দেওয়া যাবে না, ওদের আনার ব্যবস্থা করো, বলছে যে আনতেছে। তারপরে তারা বাদ হলো কেন এটাও তো আমি জানি না। এখন ডিপজল ভাইয়ের মন্তব্য, রুবেল ভাইয়ের মন্তব্য, আশা করি আমার কথা শোনার পরে তার উপর যে একটা ক্ষোভ ছিল বা একটা বিরূপ মনোভাব ছিল, এটা হয়তো থাকবে না। কারণ আমি তখন কাঞ্চনকে বললাম, কাঞ্চন ভাই আপনি কাজ করেন, এটা আমার ইয়েতে বলেন, আমি রেকর্ড করি কোনো, আমি শিল্পী সমিতি নিয়ে আর কোনো যেই বলুক আমার আল্লাহ আছে, আমার আল্লাহ দেখবে, আমি যদি সৎ হই আল্লাহ রক্ষা করবে, আর অসৎ হইলে আমার খারাপ হবে। যে লোকটা এই কথা বলতে পারে এবং স্বচ্ছভাবে, তাহলে আমরা তাকে কিভাবে দোষারোপ করি, কেন দোষারোপ করবো? এবং আমি বললাম যে আপনার অফিসে তো মোহাম্মদ কুলি ভাই, নিপুণ গিয়েছে, ছবি তুলেছে, আশ্চর্য বিষয়, আমি সভাপতি ছিলাম, আমার অফিসে আসা কি অন্যায়? আমার অফিসে কি মিশা সদাগর ডিপজল সাহেব আসতে পারে না? আসলে কি আমি না করব? আয়সা ছবি তুলে আমি না করতে পারি? না বলবো যাইছো না?
আমার কাছে তো অলার ইকুয়াল, আমি যে তো ইলেকশন করছি না, আমি এখন একজন ভোটার। আমার কাছে আসলে আরও যে চাবে সহযোগিতা চাবে আমার পক্ষে সম্ভব হলে করবো, না হলে নাই, কারণ আমি তো নাই এটার মধ্যে। তাহলে আমাকে নিয়ে কেন টানা খেসরা হচ্ছে? তাহলে আমি ডিপজল ভাইয়ের যে প্রতিবাদ করেছিল সেটার উত্তরও পেলাম, রুবেল ভাইয়ের উত্তরও পেলাম, আবার শিল্পীদের বাদ দেওয়ার উত্তরটাও পেলাম। আর যে শিল্পীদের অতিরিক্ত অনেকেই আমরা এখন দেখছি যে নির্বাচনও করছে বা একদম নতুন কিছু সদস্য একটা সিনেমা করছে বা করেই নাই, টুকিটাকি করছে, এরকম নাম শুনছি, আমি দেখি নাই। অনেকে বলা বলি করছে এখন যে অনেকের সদস্য বানিয়েছে। অবশ্যই সে বিষয়ে আমি নিপুণের সাথে কথা বলবো যে আসলে কি এরকম হয়েছে কিনা। আরেকটা জিনিস যেটা আমি পার্সোনালি হাসান জাহাঙ্গীর কষ্ট পেয়েছি, সেইটা ইলিয়াস কাঞ্চন ভাইকে আমি খুঁজছিলাম জিজ্ঞেস করার জন্যে, এবং তার উপর আমার ক্ষোভ ছিল, চরম ক্ষোভ ছিল। কাজ আর রিলেশন দুই জিনিস। ইলিয়াস কাঞ্চন ভাই আর এটিএম ভাই আমার সাথে কাজ করে 2000 সালের আগ থেকে, যখন ওই স্টার তখন থেকে কাজ করে। 2-1 বছর 3 বছর পরে কিছুদিন আগে তো এটা বিজ্ঞাপন করলো। আর এটিএম ভাইয়ের কথা তো বলে শেষ করা যাবে না, আমার সাথে এত কাজ করেছেন। ক্ষোভটা ছিল কি, আমি কিন্তু আমার এই লাইফে কখনো কোনো সমিতির সদস্যর চাঁদা কাউকে দিতে দেইনি। আমি কোনো সমিতি, আমাদের নাটকের সমিতি হোক, সিনেমার হোক, অডিওর হোক, কোনো জায়গার থেকে কোনো গিফট আমি নেই না, কারণ আমি উল্টো দেই। দান খরচ করতে আমার ভাল লাগে, আমি পারলে হেল্প করি। যে এফডিসিতে এখন যে টিভিটা দেওয়া আছে আমাদের শিল্পী সমিতিতে, সেটা আমি 14 সালে দিয়েছিলাম 43 ইঞ্চি, 75,000 টাকা দিয়ে সোনি। শাকিব খান, মিশা সওদাগর প্যানেল যখন একসাথে কাজ করেছিল, আমি তখন দাঁড়িয়েছিলাম। ওই টিভিটা এখনও আছে। এরকম আরও 4টা সমিতিতে আমি দিয়েছি। তো আমি তো দেই, নিতে আসি নাই। তো আমি আমার যখন শিল্পী সমিতির চাঁদা দিতে আসলাম, চাঁদা দিলাম, জাকির ভাইকে বললাম, উনি দিল, ওকে ডান। আমি বললাম যে আমার ভোটার নাম্বারটা বা ইয়াটা দেখি একটু। মাই গড, আমার মোবাইল নাম্বার চেঞ্জ, আমার অ্যাড্রেস চেঞ্জ। আমি গতবার ইলেকশন করেছি, এরপরে চাঁদা দিয়েছে 2বার, আবার এবার দিতে আসলাম। আমার তাহলে আমার মোবাইল নাম্বার চেঞ্জ হবে কেন, আমার অ্যাড্রেস চেঞ্জ হবে কেন? আমি নিপুণকে খুঁজছিলাম, পাই নাই। ডিজল ভাইকে ফোন করেছিলাম, ধরে নাই। কিন্তু আমি চরম কষ্ট পেয়েছিলাম যে তাহলে আমার সাথে যদি এমন করে, আমি ক্যান্ডিডেট, তাহলে অন্য বাকি সদস্যদের মোবাইল নাম্বার চেঞ্জ বা অ্যাড্রেস চেঞ্জ হতে পারে। এখন আপনি দাঁড়িয়েছেন, আপনি ফোন করবেন রহিমকে, চলে যাচ্ছে করিমের কাছে। মোবাইল নাম্বার চেঞ্জ মানে তো সব কিছু চেঞ্জ, অ্যাড্রেস চেঞ্জ মানে আপনি যেতে পারবেন না। এই রকম জালিয়াতি কে করলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে? কেন হলো? আমি এটা জাকির ভাইকে ডাকায় নিলাম, রাকিবকে নিলাম, তখন ওরা সরি বললো, যেটা কীভাবে হলো আমি জানি না। দেন আমি কম্পিউটারের সামনে নিজে বসলাম, আমার অ্যাড্রেস দিলাম, ফোন নাম্বার দিলাম, এই হচ্ছে অবস্থা। তখন কাঞ্চন ভাই বললো, দেখো আমি যতক্ষণ ছিলাম আমি আপডেট রেখে এসেছি, এরপর যদি নড়চড় হয়, ফোন নাম্বার চেঞ্জ হয়, নাম চেঞ্জ হয়, আমি তো জানি না ভাই, তুমি আমার উপরে অভিমান করো না, আমি আর কিছুই জানি না। তখন আমি কি এই লোকটার উপর অভিমান করতে পারি বলেন? বিষয়টা হচ্ছে এইরকম, আমরা না জেনে অনেকভাবে ভুল বুঝি। লাস্ট ফিনিশিংয়ে আসি, যেটা নিয়ে চরম বিতর্কিত একটা অডিও বের হয়েছে। জায়েদ খান বলেছে ইলিয়াস কাঞ্চন ভাই প্ল্যানবাজ। এটার উত্তর ইলিয়াস কাঞ্চন ভাই দেয় নাই। আমি যদি প্ল্যানবাজ হই, আমার আল্লাহ দেখবে, আর কেউ যদি আমাকে দোষারোপ করে থাকে, সেটা আল্লাহ দেখবে, আমি মন্তব্য করব না, কারণ আমি প্ল্যানবাজ না। তখন আমি জিজ্ঞেস করলাম, কারণ আমি গত বছর মিশা জায়েদের প্যানেল থেকে ইলেকশন করেছিলাম, সো তাদের প্রতি তো আমার একটা ভালো লাগা থাকবেই। আমি বললাম যে জায়েদ খান তো পাশ করেছে, আমার সামনে পাশ করেছে, এবং 16 ভোটে বেশি পাশ করেছে। এই জায়গার থেকে তারপর যে পরবর্তী কমিটি যারা আছে, আপিল বিভাগ, ওরাও সিগনেচার করে চলে গেছে। 3 দিন পর আমরা শপথ নিব, এই সময় হঠাৎ করে মিনিস্ট্রি থেকে এটি আসলো যে ভোট গণনা হবে। এটা তো আপনি জানতেন যে জায়েদ খান পাস করছে? হ্যাঁ জানতাম।
আমি কি না করছি যে জায়েদ পাশ করে নাই? কিন্তু এখন জায়েদ যদি পাশ করার পরের দিনে এসে বসতো, আমাকে ডাক দিত, আমি তারে নিয়ে সমিতি গঠন করে ফেলতাম। কিন্তু জায়েদ খান তো 4-5 দিন ওয়েট করলো। 4-5 দিন ওয়েটের মধ্যে ওরা একটা মিনিস্ট্রিতে কাগজ নিয়ে এসে হোল্ড করে দিল। মানে আমি কি মিনিস্ট্রির ওইগুলাকে বাদ দিয়ে আমি জোর করে বসতে পারবো? এটা কি আমার দোষ? না। আচ্ছা ঠিক আছে, আপনি নিপুণকে নিয়ে বসলেন, পরে জাহেদ খান যে চিঠি নিয়ে আসলো, জাহেদ খানকে নিয়ে আপনি বসলেন, চ্যানেলে ইন্টারভিউ দিলেন, তাকে আপন করে নিলেন, মেনে নিলেন, এরপর আবার নিপুণকে কেন? উনি হাসলো। হাসান, আমি হচ্ছি সভাপতি, আমার ভোটে আমি পাশ করেছি, সেক্রেটারি আমার পরের পোস্ট। এখন যে আইনতভাবে কোর্ট থেকে কাগজ, লিগ্যাল কাগজ নিয়ে আসবে, আমি তো তাকেই গ্রহণ করব। জাহেদ খানটা আমি বলেছি যে তুমি প্রথম আসছো কাগজ নিয়ে, আমি তোমার মেনে নিয়েছি, ইন্টারভিউ দিলাম, চ্যানেলায় গেলাম, আমিও বললাম যে না ঠিক আছে জাহেদ ওকে। কিন্তু পরের দিনই তো আবার নিপুণ যে কোর্ট থেকে কাগজ নিয়ে আসছে, তুমি তো আর আনতে পারো নাই। জাহেদ তো আর নিয়ে আসে নাই আমার কাছে যে দেখেন আমি বই তো নিপুণেরটা বাদ। তাহলে আমি কি বলে জাহেদকে আমি বলবো যে তুমি বসো, জোর করে বসাবো? তুমি বলো। তাহলে আমাকে যদি এখন কেউ প্ল্যানবাজ বলে, আমি এটার উত্তর কি দিব? আমি যত কথা বললাম এগুলো সব ইলিয়াস কাঞ্চন ভাইয়ের কথা, আমি একটা কথা বাড়িয়ে বলিনি, বা কেউ মনক্ষুণ্ণ হবে মিশার ডিপজল প্যানেলের বা মাহমুদ কুলি নিপুণ প্যানেলের, এটাও আমি চাই না। আমি চাচ্ছি টোটাল শিল্পীরা ওয়াল আর ইকুয়াল, সবাই সমান। এই জায়গায় সম্মান বোধ থাকা উচিত। আমরা যে গসিপিং করি, যেমন আমি একটা জিনিসে কষ্ট পেয়েছি, যেমন মিশাবাইকে একজনে বলছে যে উনি মিথ্যা কথা দিয়ে শুরু করে দিনটা, এটা ঠিক করে না। আমি এটা ডেনিস সিরাক বাইরে আসবে, উনি আমাকে ফোন করেছিল, আমি বলছি ভাইয়া বিসি আসেন, আপনার সাথে কথা আছে। আপনার যার যার জায়গায় যার যার দাঁড়িয়েছেন, কিন্তু শিল্পী হয়ে শিল্পীকে কটাক্ষ কথা, যেটা মানা যাবে না এমন কথা ছুঁড়ে না দিই, তাতে কি হবে? বাইরের মানুষ কি করবে? আমাদের নিয়ে নিন্দা প্রকাশ করবে, বলবে শিল্পীরা আসলে একটু ভালো না। কে মিথ্যা কথা বলে না? আমরা কি বলতে পারবো বুকে হাত দিয়ে যে আমরা সবাই সত্যবাদী? কার্যত পরিস্থিতি মানুষের বাধ্য করা টুকিটাকি মিথ্যা অনেকেই বলে, কিন্তু এটা স্কিনে বলা এটা তো ঠিক হয় না। আপনি সে আপনার কোয়াটি বন্ধু বলেন, ছোটো ভাই বলেন, বড় ভাই বলেন, যে কোনো একটা পার্সোনালি দেখা হলে বলেন, স্কিনে এটা বলা ঠিক না। এটার প্রতি উত্তর কিন্তু মিশা ভাই দেয় নাই। মিশা ভাই কিন্তু এগিয়ে আছে, উত্তর না দিলেই জয়ী হয়। এই যে দেখেন সাকিব খানটা নিয়ে এত কিছু, সাকিব খানকে কোনো উত্তর দিচ্ছে না, সে কিন্তু সুপারস্টার, তার ওয়েট নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে, কেউ তারা আটকাতে পারছে না। এজন্য আমার ধারণা, আপনি যত কথা না বলবেন, চুপ থাকবেন, নিজের কাজটা দিবেন, শিল্পীদের ভালোবাসবেন, শিল্পীদের পাশে থাকবেন, ততক্ষণই শিল্পীরা আপনার পছন্দ করবে। কারণ আপনি শিল্পীরা, আমাদের পুরা সমাজটা হচ্ছে মানুষের চরিত্র বোঝা বড় কষ্ট। সামনে বলছে একটা, পিছে করছে আরেকটা, করছে না? তা শিল্পীদের মধ্যে যে এটা থাকবে না সেটাও তো না, শিল্পীর মধ্যে আছে। তো ইলেকশনের সময় এটা একটু বেশি হয়। তো আপনিও চিনেন, আমিও চিনি, আপনিও জানেন, আমিও জানি। আমরা জেনে শুনে বুঝে কথা বলি। সর্বশেষ একটা কথা বলবো, সামনে নির্বাচন 19 তারিখে 20 তারিখে আমরা সবাই সমান। আমরা শিল্পীদের কটাক্ষ না করি, ছোট না করি। কোনো কথার উত্তর যদি না দিতে চান, বলবেন যে না এটার উত্তর দেব না। কিন্তু গালাগালি, খারাপ ভাষা ইয়ে করা, ইঙ্গিত দেওয়া, কথা বলা, যেমন আমি দুজন মানুষকে স্পেশাল ধন্যবাদ দিয়ে কথা শেষ করছি। এক নম্বর হচ্ছে ডিপজল ভাইকে। ডিপজল ভাইকে এই জন্য ধন্যবাদ দিব যে ডিপজল ভাইয়ের মন মানসিকতা অনেক বড়। আমার সাথে গতকালকে ডিপজল ভাই ফোন দিয়েছিল, আমি দেশের বাড়িতে এসছি কিনা, সুস্থ আছি কিনা, ভালো আছি কিনা। উনি যে কত বড় মনের মানুষ, তার সাথে না মিশলে বুঝবেন না। আনবিলিভেবল, বিগ হার্ট। কিরে ভালো আছিস, ভালোভাবে আসছিস, কাঞ্চন ভাই সুস্থভাবে আসছে, ভালো আছে। স্কিনে মানুষ কিন্তু দেখছে যে কাঞ্চন ভাই নিয়ে কী বলছে, পার্সোনালি কিন্তু আবার কাঞ্চন ভাই খবর নিচ্ছে, কাঞ্চন ভালো আছে, সুস্থ আছে। দিস ইজ দ্য ডিপজল ভাই, বুঝতে পারছেন? তা আমি বললাম যে আপনি এই ধরনের একটা কথা বললেন, কইটা কথা বলে বলছে, কাঞ্চন ভাই তো ভালো মানুষ, সৎ মানুষ, এটাও আমাকে বলেছে। আবার কাঞ্চন ভাই উল্টা কি বললো তখন দেশের বাইরে থেকে, না ডিপজলকে
ডিজল সাহেবকে ফিল্ম ইন্ডাস্ট্রির দরকার আছে, বিশেষ করে শিল্পী সমিতিতে। সে তো পাস না করলে হেল্প করছে, পাস করলেও হেল্প করছে। সে তো অনেক বড় মনের মানুষ। ফিল্ম ইন্ডাস্ট্রির শিল্পী সমিতি উনি যদি মনে করে আমি আসবো না এফডিসি, তা আমাদের শিল্পীদের ক্ষতি হবে, মানে তারা অনেক কিছুতে বঞ্চিত হবে। এটা কিন্তু কাঞ্চন ভাই বলছে। তাহলে এই জায়গায় ডিপজল ভাইয়ের দরকার আছে, কাঞ্চন ভাইয়ের দরকার আছে। কাঞ্চন ভাইকে বড় বলছে এই জন্যে। আমি নিপুণ প্রসঙ্গে বললাম, বলো দেখ নিপুণ তো আমার ছবি দিয়ে প্রথম বড় হিরোইন হয়েছে, ওর সাথে তো আমার কোনো জেলাসি নাই। ও হচ্ছে ছোটো বোনের মতো, আমি ওরে নিয়ে কেন জেলাসি করলাম? এটা তো পোস্টের খেলা। আমি সেক্রেটারি করছি, আমি বললাম আপনি কেন সেক্রেটারি করলেন, এইটার উত্তর দেন। আপনি তো সভাপতি হলে এনে কেউ দাঁড়াতো না, সভাপতি হলে কেউ দাঁড়াতো না। ডিপজল ভাই যেটা ক্লিয়ার করলো, এটা দর্শকরা আবার শুনে রাখেন, শিল্পীরা আবার শুনে রাখেন। উনি কত বড় মনের মানুষ দেখেন। আমার তো ইলেকশন করার ইচ্ছা নাই, তারপরে বলে ফেলছি, তোর সাথে বলছি যে সভাপতি ইলেকশন করবো, শিল্পীদের পাশে থাকি, যে কতদিনে আছে আমি এতদিন ছিলাম, ওদের পাশে আমি দাঁড়াইলেও আছি, না দাঁড়ালেও তারপরে দাঁড়াবো না, এইরকম। তাই বললাম সভাপতিতে সেক্রেটারি আসলেন যে আপনার সভাপতি দাঁড়ালে তোর কেউ দাঁড়াইতেও না। সেইটা হচ্ছে আমি ভেবে দেখলাম, যেমন কাঞ্চন ভাই কী বললো যে আমি কাজ করতে পারি নাই। কেন কাজ করতে পারে নাই? কারণ এই পক্ষ আসছে, ওই পক্ষ আসে নাই। কারণ সেক্রেটারি আর নিয়ে একটা ছিল, আবার আমাদের এখান থেকে অনেকে যায় না। দেখুন আমি সভাপতি হলাম, সেক্রেটারি আমার একটা মন মতো হলো না, বা টিম আমার গেল না, তাহলে আমি কি কাজ করব? আমি যেটা করতে চাই এটা তো বাধা দেব। তাহলে আমি সভাপতি হয়ে পাশ করে শিল্পী সমিতি কিছু নাই করতে পারি, তাহলে শিল্পীদের জন্য আমার দাঁড়ায় লাভ। যুক্তি দেখছেন ডিজল ভাইয়ের কত সুন্দর। সেক্রেটারি আমি পরে লাস্টে চিন্তা করলাম যে ঠিক আছে, আমি সেক্রেটারি যদি দাঁড়াই, মিশা যদি সভাপতি দাঁড়ায়, মিশা তো সভাপতি আগেও ছিল, বন্ডিংটা ভালো থাকবে, কাজ করা যাবে। যদি আমরা পাশ করে আসি, শিল্পীদের সাথে শিল্পীরা আমাদের ধরতে পারবে যে আপনারা পাশ করে আসছেন, কি দেখাইছেন, কি করবেন বলেন। আমার টিম না নিয়ে বা সভাপতি সেক্রেটারি যদি এক প্যানেল থেকে না যায়, তাহলে কাজ কি সম্ভব? তুই কর। এইটা ডিপজল ভাইয়ের লজিক 100% ওকে। কারণ উনি সেক্রেটারি থাকলে, সভাপতি যদি মিশাবাই থাকে, এই প্যানেল থেকে অনেকে আসে, তারা কাজ করতে পারবে। আর নিপুণ প্রসঙ্গে বললো না, নিপুণ নিয়ে তো আমার কোনো চ্যালেঞ্জই নাই। ও আমার সিনেমা করছে, বা ওর সাথে ভালো সে আমাকে সম্মান দিয়ে কথা বলে, ভাইয়া সারা কথাই বলে না। আমি তো নিপুণটা নিয়ে কোনোদিন কিছু বলি নাই। তাহলে ডিপজল ভাইটা ক্লিয়ার, উনি কত বড় মনের মানুষ। আর নিপুণের 1-2টা ইন্টারভিউ আমি দেখেছি, এবং আমি বললাম যে নিপুণ তো আপনারা খুব সম্মান এবং শ্রদ্ধার সহিত কথা বলে, যে ভাইয়ার সিনেমা দিয়ে এসছে, ডিপজল ভাই আমার অভিভাবক, ডিপজল আমার ভাইয়া। নিপুণ কিন্তু আপনাকে যথেষ্ট সম্মান দিয়ে কাজ ইলেকশন করছে, কথা বলছে। একটি মন্তব্য করেন আপনার প্যানেল নিয়ে বা আপনাকে নিয়ে, আমি তো দেখি নাই। তাহলে দেখেন নিপুণের জায়গায় ঠিক আছে, ডিপজলের জায়গায় ঠিক আছে। এখন দেখার বিষয় হচ্ছে শিল্পীরা কাকে আপন করে নেই, কাকে পাশ করা নতুনভাবে সিটে বসাই। সবাই ভালো থাকবেন। অনেক কথা বললাম, অনেক কিছু ভেঙে দিলাম। তারপরে আমার যদি কথা বলতে কোনো ত্রুটি হয়ে থাকে, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি হাসান জাহাঙ্গীর বিদায় নিচ্ছি। বাই বাই।